বাংলাদেশে দু ধরনের সংকট পড়তে যাচ্ছে। এক নাম্বার, আমাদের বৈদেশিক রেমিটেন্সের প্রবাহ কমে যাবে, অনেক শ্রমিক বাংলাদেশে চলে আসবে, বেকারত্ব বাড়বে। দুই নাম্বার, পোশাক রপ্তানির উপরে নেতিবাচক প্রভাব পড়বে। আপনারা জানেন, যখন সরকারগুলি যখন খরচ কমানোর জন্য সিদ্ধান্ত নেয়, তখন সবাই পোশাকের দিকে নজর দেয় যে আমি এখন কাপড় চোপড় কিনবো না। ইউরোপ আমেরিকা তো তেমনি। তো কাজেই সেখানে যখন নেতিবাচক প্রভাব পড়বে, আমাদের বৈদেশিক রেমিটেন্স কমবে। তো সমস্যা হবে কি, বেকারত্ব বাড়বে। তো বেকারত্ব বাড়লে কি হবে, অভাব অনটন হবে, চুরি ডাকাতি হবে, খুন খারাপি হবে, রাজনৈতিক অস্থিরতা বাড়বে। দ্রব্যমূল্যের দাম যখন বাড়বে, তখন সরকারের বিরুদ্ধে অনাস্থা সৃষ্টি হবে, মিছিল হবে, হরতাল হবে। এগুলি আপনারা সবাই জানেন। এখন কি করতে হবে? আমার শর্ট টার্ম পরিকল্পনা, পুরো হিজবুত তৌহিদ আন্দোলনের আপনারা জানেন যে আমাদের হাজার হাজার সদস্য, লক্ষ লক্ষ আমার কর্মী সমর্থক সারা বাংলাদেশে আছে। আমি সবাইকে নিয়ে একটা পরিকল্পনা করেছি। সেই পরিকল্পনা আমি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দেওয়ার জন্য আমি একটা অ্যাপ্লিকেশন দিয়েছি যে আমি এখন এই সংকটে এইভাবে আমি একটা পলিসি করতে চাই। আশা করি আমরা এই শর্ট টার্ম এবং লং টার্ম প্রসেসের পরিকল্পনা আমরা বাঁচতে পারবো। নাম্বার ওয়ান হচ্ছে আমাদের গ্রামীণ অর্থনীতি, এটাকে বলা হয় ভিলেজ ইকোনমি। গ্রামীণ অর্থনীতিকে ডেভেলপ করতে হবে। এখন গ্রামীণ অর্থনীতি কি? আমাদের চাষিরহাট কিন্তু একটা গ্রাম এলাকা। এখানে গ্রামীণ অর্থনীতিটা কি? গ্রামীণ অর্থনীতি এক নাম্বারটা হলো কৃষি নির্ভর। যেমন ধরেন ক্ষেত খামারে চাষবাস করা, শাকসবজি ফলানো, হাঁসের চাষ, মুরগির চাষ, মানে মুরগি লালন পালন, গরুর খামার, জলাশয়ের মধ্যে মাছ চাষ, এগুলো হলো গ্রামীণ অর্থনীতি। এখন গ্রামীণ অর্থনীতির সাথে আমি আরও কয়েকটি জিনিস যোগ করতে চাই। সেটা হলো বাজার ব্যবস্থাপনা। এই চাষিরহাট বাজারটাকে যদি আমি ডেভেলপ করতে চাই, তাহলে আমাকে এক নম্বর এখানে পাইকারি বাজারের ব্যবস্থা করতে হবে, যেন বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। আমাকে এখানে কতগুলি পরিকল্পনা নিয়ে এগোতে হবে। নাম্বার ওয়ান, আমার এখানে স্বাস্থ্য সমস্যা হলো এক নাম্বার। আমাদের এখানের মানুষের মানে সাংঘাতিক ধরনের শারীরিক ক্রাইসিস আছে। তো এটার জন্য যেন দূরে যেতে না হয়, আমাকে হাসপাতাল দিতে হবে। হাসপাতাল দেওয়ার জন্য ভালো ভালো ডাক্তার আনতে হবে। এমনি কিন্তু ডাক্তার গ্রামীণ অঞ্চলে আসে না, আপনারা জানেন। এখানে স্বাস্থ্যকর্মী লাগবে, এখানে নার্স লাগবে, এখানে টেকনিশিয়ান লাগবে। নাম্বার টু, আমাকে শিক্ষা ব্যবস্থার দিকে মনোযোগ দিতে হবে। এখানে আমাদের শিক্ষা ব্যবস্থা বলতে আমরা যে শিক্ষাটা করছি, এটা কোনো, আপনারা জানেন যে এখানে প্রযুক্তি নির্ভর শিক্ষা নয়, এখানে ভোকেশনাল শিক্ষা কম। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হচ্ছে সারা ওয়ার্ল্ডে, বাট আমাদের দেশে কিন্তু টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়নি। সেজন্য আমি বলেছি আমার এই প্রতিষ্ঠানটাকে আমি আগামী দিন একটা প্রযুক্তি বিদ্যালয়ে রূপান্তরিত করব। তো কাজে এখানে দরকার হলো শিক্ষা ব্যবস্থা। এখানে দরকার হচ্ছে 3 নম্বরে আমাদের যে শিল্প ব্যবস্থা। সেজন্য আমরা একটা গার্মেন্টস ফ্যাক্টরি দিয়েছি। তো এই গার্মেন্টস ফ্যাক্টরিটা কিন্তু এখনো অত লার্জ স্কেলে হয়নি, তবুও এটা কিন্তু পরিকল্পনা, আমি সংক্ষেপে যেটা বলছি। তারপরে আমাদের দরকার হবে এখানে যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশন সিস্টেম। যেমন আমি আসার সময় অন্তত 10 মিনিট এখানে আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম, আমার গাড়ি কিন্তু এখানে আটকা ছিল। সিএনজি এখানে 10 ফিট রাস্তাও নাই। কিন্তু আপনারা জানেন যে উন্নয়নের জন্য 1 নম্বর শর্ত হচ্ছে কমিউনিকেশন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা। কেউ যদি এক হাত জায়গা না ছাড়ি, আপনার বাড়ির পাশে কোনোদিন আপনি বিল্ডিং করার পারমিশন পাবেন না। আমি যখন এখানে 8তলা বিল্ডিংয়ের পরিকল্পনা করেছি, যখন উপজেলাতে আমরা পারমিশনের জন্য গিয়েছি, তখন প্রথম প্রশ্ন হয়েছে রাস্তার সামনে, আপনার বিল্ডিংয়ের সামনে রাস্তা কত ফিট? তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের বিল্ডিংয়ের সামনে অন্তত 20 ফিট রাস্তা আমরা ছাড়তে হবে। আব্বা হাত দিয়ে মেপে 20 ফিট রাস্তা, 15 ফিট, হ্যাঁ কত ফিট, 30 ফিট কিন্তু আমরা রাস্তা ছেড়ে দিয়েছি। অথচ কিন্তু আমাদের জনগণ 1 ফিট রাস্তাও ছাড়েন না। আমি বিনীতভাবে আপনাদেরকে বলতে চাই, আমাকে ভুল বুঝবেন না, আপনারা কিন্তু ক্ষতি করছেন, নিজের পায়ে নিজে কুড়াল মারছেন। আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ, আমি কিন্তু লং টার্ম প্ল্যান নিয়ে কথা বলছি। আপনি আজকে চলে যাচ্ছেন, আপনারা 2 ভাই, আপনার হলো মানে 5 জন সন্তান, নাতিপুতি মিলে 20 জন। এই 20 জনের আবাসভূমি কোথায়? এই 20 জনের থাকা খাওয়ার ব্যবস্থা কি? কৃষি জমি নাই, কিন্তু কমে যাচ্ছে। তারপরে পয় নিষ্কাশন ব্যবস্থা। আমি আজকে আপনাদেরকে বলতে চাই, আপনারা যে কি বিপদে পড়বেন এই এলাকার মানুষ কয়দিন পর, সেটা হলো পয় নিষ্কাশন ব্যবস্থা। এখানে এই যে বর্জ্য বা 50 জন মানুষের পেশাব পায়খানা আরো অন্য বর্জ্য ধারণ করার মতো আমাদের ওয়াটার বডি আগে ছিল, এখন কিন্তু ওয়াটার বডি নাই। ওয়াটার বডি বলতে আমি বোঝাচ্ছি নদ নদী, খাল বিল, পুকুর, ডোবা, নালা, এগুলি হলো ওয়াটার বডি। বাট আমাদের এলাকায় ওয়াটার বডি নাই। 2-4টা পুকুর যা আছে ওটা কিন্তু দূষিত হয়ে গিয়েছে। আমাদের দেশের জনগণ এতটা কনসিয়াস না, কিন্তু এখন কনসিয়াস হইতে হবে। এরপর আসেন, দেখেন আমাদের হলো পানির, সুপেয় পানির, ড্রিঙ্কিং ওয়াটার। আমরা বলি ভেরি মাস ক্রাইসিস, কিন্তু এই ড্রিঙ্কিং ওয়াটার বলতে আপনারা দেখেন এখানে মাম বোতল কিনে খান, অনেক বোতল আছে কিন্তু না, কিন্তু ঠিক না, এটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
তাহলে ড্রিঙ্কিং ওয়াটারের জন্য আমি মেজরের বাড়ি, আমাদের স্কুল, আমাদের হাসপাতালের সামনে মোট 5টা চাপ কলের পরীক্ষা করিয়েছি। প্রত্যেকটা চাপ কলের পরীক্ষা রিপোর্ট আসছে এই পানি পানের অযোগ্য। ফলে আমি কি করলাম, আমাদের মসজিদের পাশে একটা পানি শোধনাগার কেন্দ্র স্থাপন করেছি। আমার 5 থেকে 7 লক্ষ টাকা খরচ হয়েছে। পুরো গ্রামের জন্য আমি একটা সার্ভে করেছি। আমার পুরো গ্রামের মানুষকে আমি যদি বিশুদ্ধ পানির সাপ্লাই দিতে হয়, আচ্ছা মানুষের আচার ব্যবহার খারাপ হবে না কেন? মানুষ খায় মানে ভেজাল, কথা বলে ভেজাল, ভালো কথা শুনে না কোথাও। এই জন্য কথা বলার সাথে সাথে উত্তেজনা, কারণ তার ব্রেন কাজ করে না, তার পেটের অসুখ। আপনারা জানেন যদি পেটের অসুখ হয়, কারো যদি পেটের অসুখ হয় তাহলে তার প্রথম অ্যাটাক করবে মাথায়, তার মেজাজ গরম থাকবে। আমাদের 70% লোকের পেটের অসুখ, এটা তারা জানেন না কেন তাদের পেটের অসুখ। তাদের পানি কিন্তু ভালো না, তারা কিন্তু খাবার খাচ্ছেন দূষিত খাবার, পানি হচ্ছে দূষিত পানি। তো এই জন্য আমার কথা হলো আমাদেরকে পিওর ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা করতে হবে। আমি পুরো গ্রামের মানুষের এটা সার্ভে করেছি, এটা সম্ভব, এটা কোনো একটা কঠিন ব্যাপার না। আমাদের এখানে সরকারের তেমন কোনো বাজেট আসবে না। আমি আপনাদেরকে বলি, সর্বোচ্চ 5 লাখ 6 লাখ টাকার একটা ইটের বাজেট আনতে পারবেন। এর টাকা কমতে কমতে 2 লাখ টাকার ইট বসবে, এইটুকু। ইউনিয়ন পর্যায়ে গভর্নমেন্টের এত বড় পরিকল্পনা নাই। আর গভর্নমেন্ট এখন যে বর্তমানে চাপে পড়েছেন, তেলের ভর্তুকি, কৃষির ভর্তুকি, সারের ভর্তুকি দিতে দিতে আপনার চাষিরা ইউনিয়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিন্তা করার কোনো সুযোগ থাকবে না। কাজেই আমার চিন্তা এখন আমাকে করতে হবে। এখন এটা কিভাবে সম্ভব আমি সংক্ষেপে বলছি। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের পানির ব্যবস্থা, আমাদের যোগাযোগ ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের শিল্প ব্যবস্থা, আমাদের বাজার ব্যবস্থাপনা, এক কথায় এই এলাকার যদি উন্নয়ন করতে হয়, এই এলাকায় যদি বেকারত্ব দূর করতে হয়। আমি একটা কথা বলেছি, আপনারা একটু মাইন্ড করবেন না। আমি যখন গাড়ি থেকে নামার সাথে সাথে 2 জন 2 পাশ থেকে 2টা হাত বাড়াই দেয়, আল্লাহর রাস্তায় কিছু দেন। আমি দেখলাম এই ভদ্রলোক বেচারা কোনো পঙ্গু না, উনি কোনো অসুস্থ না, কানা না, কিচ্ছু না, সুস্থ সবল একটা মানুষ 2 হাত বাড়াই দেন। আসলে মানুষ অভাবে পড়ে গিয়েছে। মানুষ হাতে টাকা নাই, টাকা চলে যাচ্ছে শহরে, সেখান থেকে চলে যাচ্ছে সারা ওয়ার্ল্ডে চলে যাচ্ছে। 21 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। ব্যাংকগুলি খালি, টাকা নেই। সরকার নতুন নতুন টাকা ছাপাচ্ছেন, ফলে 1 হালি ডিমের দাম 60 টাকার ডিম 100 টাকা হবে, 80 টাকার চাল 150 টাকা খেতে হবে। টাকা ছাপানোর কারণে আপনার হলো ওভারফ্লো হয়ে যাচ্ছে ক্যাশের। এই হিসাব আপনারা বুঝবেন না, জিনিসগুলো গ্রামের মানুষ এগুলো বুঝবেন না, এগুলো এখন বুঝতে হবে আপনাদেরকে। তো এখন আমার পরিকল্পনা সেটা কিভাবে সম্ভব, এবং আমার যেটা প্ল্যান, অনেক লম্বা কথা। আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের এলাকা যেহেতু আমি জন্ম নিয়েছি, আমার জন্মস্থান, সেই হিসাবে আমার এলাকা আর আপনাদের এলাকা, এই রাস্তার মধ্যে যার 1 ডিসিম জমিও নাই বাড়িতে, তারও হাঁটার অধিকার আছে, আমারও হাঁটার অধিকার আছে, অধিকার সমান। এটা হবে মানবাধিকার, এটা হলো তার একটা স্বাধীনতা। এই এলাকায় যদি সত্যিকার অর্থে উন্নয়ন করতে হয়, কতগুলি মৌলিক সিদ্ধান্ত নিতে হবে। নাম্বার 1, টোটাল এলাকার জনগণের একটা ঐক্য চেতনা লাগবে। 1 নাম্বার, ঐক্য চেতনার কথা বলছি। এখানে দল করেন, মত করেন, পথ করেন, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এখানে প্রত্যেকের গায়ের মধ্যে একই রকমের কর্তা না, নানান কর্তা গায়ে দিয়ে বসে আছেন। মানুষের মনের চিন্তা ভাবনা ভিন্ন ভিন্ন হতে পারে, যার যার ইচ্ছাগত ব্যাপার। কিন্তু এলাকার উন্নয়নের স্বার্থে হইতে হবে ঐক্যবদ্ধ। আমাদের এলাকায় অন্তত 1000-এর উপরে প্রবাসে বাস করেন। বৈদেশিক রেমিটেন্স কোটি কোটি টাকা আসে। এই টাকা কি খরচ হয় না? হচ্ছে। কোথায় খরচ হচ্ছে? লাকসাম হচ্ছে, চৌমনি হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। আমার কথা হলো, আপনারা একটা বছর এই সিদ্ধান্ত নেন, আমাদের এই টাকা আমাদের এলাকায় খরচ করব। বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীরা পুঁজি তারা বিদেশে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশে মারামারি, খুনাখুনি, লুটপাট। হাসিনা যখন চলে গেল অন্তত 100টা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি লুট হয়েছে, হামলা হয়েছে। আমার 5 তারিখের পরে আমার গরুর খামার হামলা লুটপাট করার জন্য অন্তত এখানে সিরাজ কাকা সহ সবাই কিন্তু সাক্ষী আছে। প্রতিদিন খবর শুনি গরুর খামার লুট হবে, প্রতিদিন খবর শুনি সাহারপাড়ের আপনার লুট হবে, কি বলে আমার মাছের দিঘি লুট হবে। তো এই কথাগুলি আমাদেরকে পেইন দেয়, পেইন। এই কথাগুলি আমাকে বিনিয়োগ করতে নিরুৎসাহিত করে। আমি 1 কোটি টাকা বিনিয়োগ করব, কিন্তু 100 কোটি টাকা বিনিয়োগ করব না। তখন আমার কিন্তু ক্যাপিটাল সিকিউরিটি আমি চিন্তা করব তখন। আর বড় বড় ব্যবসায়ীদেরকে আমি কিভাবে আমন্ত্রণ জানাবো? তারা বলবে তোমার এখানে নিরাপত্তা নাই, এখানে মারামারি খুনাখুনি হয়। এই জন্য ভাই আমার 2 নাম্বার বিনীত অনুরোধ, যদি এলাকাকে উন্নত করতে হয়, আমি লিখে দেব আগামী 10 বছর পর যদি আমার কথা শুনেন, পোরকরা গ্রামে 1 ডিসিম আমার জায়গার দাম হবে 2 কোটি টাকা। এমনি হবে না। এখানে স্কুল, কলেজ, ফ্যাক্টরি, হাসপাতাল, ইন্ডাস্ট্রি, তখন গিয়ে আপনার ভালো ভালো লোক আসবে, বিনিয়োগকারী আসবে, এই জায়গাটা উন্নত হবে। এখন যদি আপনারা বলেন যে হিজবুত তাওহীদের ইমাম
ওনার বোধহয় কোনো একটা মাস্টার প্ল্যান আছে, উনি কেন এগুলা করছে, এই ধরনের ভুল বোঝাবুঝি থাকলে চলবে না। আমি আপনাদেরকে বলি, আমার দলীয় প্রচারণে আমার গ্রামে রাখার দরকার নাই। আমি বিশ্বাস করি যদি বন্যা আসে, ছোট পুকুর এমনিতেই পানিতে ভরে যায়, আমার নতুন করে মেশিন দিয়ে পানি দেওয়া লাগে না। আমার বক্তব্য সারা দুনিয়াতে যাচ্ছে, আমি কি বলি না বলি। কাজে আমার গ্রামের মধ্যে আমার দলের দাওয়াতি কাজ করার দরকার নাই। আমার গ্রামবাসী আমার চরিত্র দেখবে, আমার আচরণ দেখবে। আমি যদি মিথ্যা কথা বলি, যতই দাওয়াতি কাজ করি, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। তো কাজেই আমার এই 2 নাম্বার কথা হচ্ছে, আপনারা যারা এখানে আছেন দয়া করে আপনারা এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। 3 নাম্বার, কোনো ধরনের গুজব, মিথ্যা ছলনা, প্রতারণার কোনো জায়গা দেওয়া যাবে না। যদি কোথাও কোনো প্রবলেম হয়, হতেই পারে, মানে হাঁড়ি দুটি একসঙ্গে থাকলে যেমন সংঘর্ষ হয়, ঠিক তেমনি মানুষে মানুষে রেষারেষি হতেই পারে। এখন হঠাৎ করে একজন মানুষ একটা চড় দিল, চড়ের প্রতিশোধ করতে গিয়ে আপনি তাকে জবাই করে ফেললেন। এত বড় নির্মমতা, নিষ্ঠুরতা থেকে সমাজকে রক্ষা করতে হবে। সেই জন্য আমার কথা হলো, যদি কারো সাথে কোনো ব্যবসায়ী, কোনো আপনার কাস্টমারের সাথে মনোমালিন্য হয়, সঙ্গে সঙ্গে মুরব্বীরা আছেন, যারা অন্যান্য জনপ্রতিনিধিরা আছেন, আপনারা মধ্যস্থতা করে, বাজার কমিটি আছেন, মিটমাট করে দেবেন। আপনারা যদি বলেন আমি প্রস্তাব দিব, যারা মুরব্বীরা আছেন, সিনিয়র সিটিজেন, ওনাদের জন্য আমি একটা ক্লাবের ব্যবস্থা করব। আজকে আমি ঘোষণা দিচ্ছি, আপনারা সিনিয়র সিটিজেনরা বসবেন, বসে এখানে ক্লাব করেন। কোন জায়গায় ক্লাব করবেন, ক্লাবের জন্য যা লাগে, টেবিল, চেয়ার, আধুনিক প্রযুক্তিগত ব্যবস্থা কি লাগে, ইন্টারনেট, সব ব্যবস্থা আমি করে দেব। আমি আপনাদের কাছে শুধু কি চাই, আমি আপনাদের কাছে টাকা চাই না, আমি আপনাদের কাছে ভালোবাসা চাই। আপনারা শুধু আমাকে ভুল বুঝবেন না, শুধু এইটুকু, এখন যদি আমাকে দিয়ে কিছু কাজ লাগিয়ে যদি করে নিতে পারেন তো করেন। এখানে ইমাম হোসেন যে কথাটা বলেছে, এটা হবে ঘটনা। আমি যদি একবার মুখ ফিরাই নেই, তাহলে আর কিছু জানি না আমি, কিন্তু লং টার্ম প্রসেসে আপনারা কিন্তু ভোগান্তি আছে আপনাদের। কারণ আমি একটা কথা বলি, শুদ্ধ চিন্তা, শুভ চিন্তা, ভালো চিন্তা, উত্তম চিন্তা আল্লাহ সবাইকে দেয় না, আল্লাহ সবাইকে দেয় না। আমি একটা ভালো চিন্তা নিয়ে কিছু একটা করতে চাই। আমি সারা দুনিয়ার মানুষকে আমার চাষির হাটের পরিচয় করাইতে চাই। এখানে আমার কোনো দুনিয়াবি স্বার্থ নাই, আমার কোনো ধরনের অর্থনৈতিক স্বার্থ নাই। আমি বলবো না আপনাকে আপনারা আমাকে 1 টাকা দেন, আমি কোনোদিন ইলেকশনে দাঁড়াবো না, আপনারা আমাকে ভোট দেন, ইম্পসিবল। আমি আজকে আপনাদের কাছে ভোট চাইছি, আমি ভোট চাইনি। কাজে আমার কথা হচ্ছে এই, বিশ্ব পরিস্থিতি ভালো নয়, আসেন এলাকাকে আমরা পরিবর্তন করি। দল মত নির্বিশেষে ভুল বোঝাবুঝির অবসান হোক, নিরাপত্তা নিশ্চিত হোক। আপনাদের প্রথম শর্ত আমি যেটা বললাম, নাম্বার 1, সবাই মিলে এই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এলাকার উন্নয়নের স্বার্থে আমরা এখানে বিনিয়োগ করব। আর আমি যারা ব্যবসায়ী আছেন, আপনাদের প্রতি আমার সনির্বন্ধ অনুরোধ থাকবে, 1 নাম্বার মাপে কম দিবেন না, 2 নাম্বার মিথ্যা কথা বলবেন না, 3 নাম্বার আমাদের যারা কাস্টমার তাদের সাথে দুর্ব্যবহার করবেন না। আপনারা জানেন যে কাস্টমার হচ্ছে ব্যবসায়ীর জন্য দেবতার মতো, এটা শাস্ত্রের কথা। যদি আপনি ব্যবসায়ী হিসেবে আপনি যদি সত্যিকার অর্থে ব্যবসার ধর্ম পালন করেন, তাহলে আপনাকে আল্লাহ তাআলা ব্যবসার মানে দিবেন। আল্লাহ রাসূল বলেছেন যে একজন সৎ ব্যবসায়ী শহীদ এবং সিদ্দিকদের সাথে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমি সুদকে হারাম করেছি, ব্যবসাকে জায়েজ করেছি। কাজে ব্যবসা করেন, সুদ বন্ধ করেন। তো সম্মানিত এলাকাবাসী এবং অন্যান্য মুরব্বীরা, আমি আপনাদেরকে সনির্বন্ধ অনুরোধ করতে চাই, আমি আপনাদের কাছে কি চাই আমি আবার বলছি, আমি আপনাদের সমর্থন চাই, আপনাদের ভালোবাসা চাই, আপনাদের সহযোগিতা চাই। আমার কথায়, আমার আলোচনায় যদি ভুল কিছু হয়ে থাকে, ঠিক মতে আমাকে মেনশন করবেন। আল্লাহ সাক্ষী, আমি আপনাকে একটা ধমকও দেব না, সঙ্গে সঙ্গে আমি ইস্তেগফার করব, তওবা করব। বাবা আদম আলাইহিস সালাম তওবা করেছেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কাজে আমি গুনাহগার বান্দা, আমার তওবা করতে 1 সেকেন্ড দেরি নাই, 1 সেকেন্ড দেরি নাই। দেখেন, আমাকে নিয়ে সরকার অনেক ধরনের পরিকল্পনা করেছিল। আমার 94-এ আমি যখন মানে সারা বাংলাদেশে ফার্স্ট স্ট্যান্ড করেছিলাম, তখন কিন্তু আমাদের কলেজ থেকে, মানে বিভিন্ন জায়গা থেকে, যাই হোক, আমি শুধু একটা কথাই বলেছি যে আমার পরিকল্পনা হচ্ছে আমার এলাকার মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি। নোয়াখালীর মানুষ লাখে লাখে বিদেশে যায়, কিন্তু তারা আনস্কিল লেবার। এদেরকে যদি আমরা স্কিল করে দিতে পারি, এদেরকে যদি আমরা দক্ষ করে দিতে পারি, এখানে যারা প্রবাসে আছেন তারা জানেন সারা ওয়ার্ল্ডের একমাত্র আমরা বাংলাদেশ, আরো 2-1টা আছে, শ্রীলঙ্কা আছে এবং অন্যান্য কিছু গরিব রাষ্ট্র আছে, এরা আনস্কিল লেবার সাপ্লাই দেয়। একেবারে বিশ্বের মধ্যে এদের দাম একেবারে নিম্ন স্তরে। আমাদের পাসপোর্ট ওয়ার্ল্ডের অনেক রাষ্ট্র নট অ্যালাউড,
পাসপোর্ট নেয় না, বলছে বাংলাদেশ না, তোমার নো এন্ট্রি ইন আওয়ার কান্ট্রি। তো এই জন্যে আমাদের এই দেশের মানুষের যোগ্যতা, অভিজ্ঞতা, জ্ঞান, প্রজ্ঞা যদি বাড়াইতে হয়, 1 নাম্বার শিক্ষা লাগবে, 2 নাম্বার যৌথ বিনিয়োগ লাগবে, 3 নাম্বার ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে হবে, 4 নাম্বার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে, 5 নাম্বার প্রত্যেকের সহযোগিতামূলক সহমর্মিতামূলক মনোভাব নিয়ে কাজ করতে হবে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন কুল্লি মুমিনিনা ইখওয়াতুন, সমস্ত মুমিন তো ভাই ভাই। নামাজের যখন আজান দেওয়া হয় আমরা সবাই কাতারে দাঁড়িয়ে আমরা সবাই ভাই ভাই হিসেবে কাতার, কে সাদা কে কালো, কে আলেম কে জালেম, আমরা দেখি নাকি এগুলি? আমরা সবাই এক ইমামের পিছনে নামাজ পড়ি। তাইলে এই হচ্ছে আমাদের শিক্ষা, ইসলামের শিক্ষা। কাজেই ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, ভ্রাতৃত্ব, সহযোগিতা, রুহামা, দয়া, মায়া, করুণা ইত্যাদি আমাদের সমাজে কায়েম হোক, এটা হোক ইসলামের শিক্ষা। আমার গ্রামের কেউ যেন ভিক্ষা না করে, এটা আমার জন্য লজ্জার। কেউ যেন ভিক্ষা না করে। ভিক্ষা বন্ধ করতে হলে মুখের কথা হবে না। আপনি একটা ঈদের টাইমে একটা পাঞ্জাবি কিনে দিলেন, তার সারা মাসের সংসার চলার ব্যবস্থা কে করবে? আপনি তাকে 500 টাকা দিয়ে করুণা করলেন? নো। যদি ভিক্ষা বন্ধ করতে হয় তার কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। যদি কর্মসংস্থান দিতে হয় তাকে স্কিল জনগোষ্ঠী করতে হবে। এখন আমাদের জনগণ আছে কিন্তু জনশক্তি নাই, আমাদের পার্সোনাল আছে কিন্তু পার্সোনালিটিস নাই। আর আমাদের ব্যবসায়ীদের যদি আচার আচরণে কোনো ভুল ত্রুটি হয়, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোনো অবজেকশন থাকলে মঈনুদ্দিন আছে এবং অন্যান্য কর্তৃপক্ষ আছে, তাদেরকে জানাবেন। আমি আবারও বলি, কোনো রেষারেষি, হিংসি, মারামারি, অনর্থক অহেতুক কর্মকাণ্ড যেন না হয়। এই জিনিসটুকু আপনারা আমাকে দেন, দেখেন আমরা কোথায় নিয়ে যাই। তো আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক, সাবের রাখুক। আল্লাহ আমাদেরকে আমরা যেন উদ্বাস্তু শিবিরে যেতে না হয়, আমরা যেন ভিক্ষার থলি ধরতে না হয়, আমরা যেন জাতিসংঘের ত্রাণের খাবারের জন্য অপেক্ষা করতে না হয়। আমাদের শক্তি আছে, আল্লাহ আমাদেরকে হিম্মত দিয়েছেন। আমরা যেন কোরআনের আদর্শ ধারণ করে সত্যিকারের মানুষ হিসাবে, মুমিন মুসলিম হিসাবে, মহানবীর উম্মত হিসাবে যেন আমরা হাসরের দিন দাঁড়াইতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।